আজ আমরা বাংলা ব্যাকরণের ক্লাসে আবার এসে হাজির হয়েছি। আজ আমাদের আলোচনায় থাকবে সমাস। ইতিপূর্বে আমরা বহুব্রী সমাসের বিস্তারিত আলোচনা 3টে পর্বে সম্পন্ন করেছি। আজ আমরা পরবর্তী একটি সমাস নিয়ে আলোচনা করব। সেই সমাসে যাওয়ার পূর্বে আমরা প্রাথমিকভাবে শুধু একটু ইঙ্গিত দেব, পরপদ প্রাধান্যযুক্ত এই সমাসটির কয়েকটি উদাহরণ রাখছি, দেখো তো চিনতে পারো কিনা। কারণ ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে এর সম্পর্কে সাধারণ ধারণা তোমরা অলরেডি পেয়েছো। তো প্রথমে আমি রাখছি সপ্তপদের সমাহার সমান সপ্তাহ। দ্বিতীয় উদাহরণে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পঞ্চবট বিশিষ্ট সমান পঞ্চবটি। দুটি উদাহরণের বিশেষ বৈশিষ্ট্যটার দিকে যদি আমরা নজর করি তাহলে আমরা দেখব প্রথমেই এর ব্যাস বাক্যের পূর্ব পদে রয়েছে পঞ্চ সপ্ত। এগুলি কি? এগুলি হলো এক একটি সংখ্যা। এগুলি হলো এক একটি সংখ্যা, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ পূর্ব পদে রয়েছে, এবং পরপদে বিশিষ্ট সমাহার অর্থাৎ সমষ্টি অর্থবোধক শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে পূর্বপদ সংখ্যা, পরপদ সমষ্টি, এই রকম পরপদ প্রাধান্যযুক্ত সমাস সম্পর্কে আজ আমরা পড়ব। তাহলে কোন সমাসের কথা বলতে চাচ্ছি বলো তো? ইয়েস, দ্বিগু সমাস। আজ আমাদের আলোচনায় থাকবে দ্বিগু সমাস। বানানটার দিকে একটু ভালো করে খেয়াল রাখবে, দ্বিগু তয় ব, দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই সমাস আলোচনার প্রথম অংশেই আমরা যেরকমভাবে বিভাজন করে অর্থ ইত্যাদিগুলো দেখে নিই, আমরা সেগুলো একটু পরপর দেখে নেব। প্রথমেই আসব প্রত্যয়, যেটির দ্বারা আমরা শব্দটিকে একেবারে পুঙ্খানুপুঙ্খ চিনে নিতে পারি। এই প্রত্যয়ে আমরা দেখব যে দ্বিগু শব্দটিকে ভাঙলে দুটি শব্দ বের হবে, দ্বি যুক্ত গু। গন্ধ লাগবে না নিশ্চয়ই? এমন ধরনের একটি শব্দ শোনা মাত্র অনেকের মুখে হাসি আসতে পারে যে শব্দটা কিরকম গন্ধযুক্ত। না, আসল শব্দটি এসছে গো শব্দ থেকে। গো, গো মানে কি? গরু। গরু শব্দে বিবর্তন হয়ে এই গো শব্দটি এসছে, তাই নাম হয়েছে দ্বিগু। অর্থাৎ একে যদি এবার আমি বাংলা অর্থ করি তাহলে কি দাঁড়াবে? বাংলা অর্থ করলে এই দাঁড়াবে, বাংলা অর্থ করলে এরকম দাঁড়াবে যে দুটি গরু। দ্বি অর্থে দুই এবং গো অর্থে গরু। তাহলে দুটি গরু সমষ্টি, মানে একত্রে দুটি গরুকে বলছি আমরা দ্বিগু। এই শব্দটির যদি আমরা সমাস নির্ণয় করি তাহলে আমরা এটা পাব যে দুটি গরুর বিনিময়ে কৃত, অর্থাৎ দ্বি গো এর বিনিময়ে কৃত। বাংলা শব্দে এর অর্থ দাঁড়ায়। এটিও হবে দ্বিগু সমাসের উদাহরণ। এটিও হবে একটি দ্বিগু সমাসের উদাহরণ। দুটি গরুর বিনিময়ে কৃত বা দ্বিগো এর বিনিময়ে কৃত। এবার আসি আমরা সংজ্ঞা। এর সংজ্ঞাতে আমরা কি দেখতে পাচ্ছি? সংজ্ঞাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে সমাসের, এইখান থেকেই আমরা লিখব দেখে দেখে যে কোন কোন বৈশিষ্ট্যগুলো পেলাম, যে যে এগুলো যথেষ্ট
গন্ডগোল করছে যে সমাসের পূর্বপদ, পূর্বপদ কি, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, ওই যে সংখ্যা ছিল সংখ্যাবাচক বিশেষণ, আর পরপদ পরপদ সাধারণ বিশেষ্য, পরপদ সাধারণ বিশেষ্য, এবং সমস্ত পদে, এবং সমস্ত পদে কার অর্থ প্রাধান্য ঘটবে, কার, এই যে সমস্ত পদে পরপদে অর্থ প্রাধান্য, পরপদের অর্থ প্রাধান্য ঘটে তাকে দ্বিগু সমাস বলে, তাকে দ্বিগু সমাস বলে। এই হলো সংজ্ঞা। তাহলে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, পরপদ সাধারণ বিশেষ্য এবং সমস্ত পদে পরপদের অর্থ প্রাধান্য, এইগুলি হচ্ছে আমার দ্বিগু সমাসের বৈশিষ্ট্যে থাকবে। বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমরা সূত্রটা একটু খাটিয়ে নিই। সূত্রতে কি দাঁড়াচ্ছে দেখা যাক। সূত্রতে তাহলে ঠিক একইভাবে আমরা লিখব, যেটা পূর্বপদ, এটা কি সংখ্যাবাচক বিশেষণ, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, সংক্ষেপে আমি লিখে দেই বিন। পরপদ বিশেষ্য, পরপদ যেটা হবে কিনা বিশেষ্য, আর তারপরে কি থাকবে এখানে জিনিসটি যেটি থাকবে সমাহার বা সমষ্টি অর্থ, অর্থাৎ মোট যোগফল প্রকাশ করবে। আর এটি সমস্ত পদ বিশেষ্য বা বিশেষণ যে কোনো হতে পারে, তাই কিন্তু আমরা এখানে যে জিনিসটা খেয়াল রাখবো সেটি হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য। ধরো আমি একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো। উদাহরণ আমরা নিচ্ছি, যে একটা উদাহরণ নেব, 7 কাণ্ডের সমষ্টি সমান 7 কাণ্ড। ভালো করে দেখো, তাহলে পূর্বপদ সংখ্যাবাচক এসছে এখানে, পরপদ কাণ্ড অধ্যায়, সেটা পরপদ অর্থাৎ বিশেষ্য হয়ে এখানে বসছে, আর এখানে সমাহার বা সমষ্টির মধ্যে একটা শব্দ অলরেডি বসছে, এসছে আমার 7 কাণ্ড। অর্থাৎ এখানে কাণ্ডের গুরুত্ব বেশি, সেটা 5 কাণ্ড হতে পারে, 2 কাণ্ড হতে পারে, 3 কাণ্ড হতে পারে, যাই হোক না কেন গুরুত্বটা কার, পরপদে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য ঘটছে। তাই একে আমরা বলবো যে এটি হলো যথাযথভাবে একটি দ্বিগু সমাসের বাস্তবিক উদাহরণ। এবার আমরা চলে যাব যে দ্বিগু সমাসের বৈশিষ্ট্যগুলোতে। আমরা চলে যাই দ্বিগু সমাসের বৈশিষ্ট্যগুলোতে। বৈশিষ্ট্যগুলো আমরা সংজ্ঞা ধরেই অলরেডি বলে নিয়েছি, তাও আমরা যেমনভাবে আলোচনা করি তাই আমরা বৈশিষ্ট্যগুলো আরেকবার আলোচনা করে নেব। যেটি হচ্ছে বৈশিষ্ট্য, পেনগুলো যথেষ্ট গন্ডগোল করছে। বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য কি না পূর্বপদ কি ধরনের হবে সেটা একটু বলে দেওয়া যাক। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ আমরা আগেই দেখেছি এটা। তারপর পরপদ, 2 নম্বর পরপদ কি হবে, বিশেষ্য, সাধারণ বিশেষ্য আর কি, যে কোনো বিশেষ্য। তারপর ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টির অর্থ বোঝাবে, ব্যাস বাক্যে সমাহার বা
সমষ্টি শব্দের ব্যবহার হবে। আর 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? যেটা 4 নম্বর বৈশিষ্ট্য বলবো, পরপদে কার সমস্ত পদে কার প্রাধান্য ঘটলো? না, সমস্ত পদের পরপদের অর্থ প্রাধান্য ঘটে। পরপদের অর্থ প্রাধান্য ঘটে। আর এটি বিশেষ্য বা বিশেষণ স্থানীয় যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা সংজ্ঞা থেকে সমস্ত বৈশিষ্ট্যগুলো এক এক করে এখানে লিখে ফেললাম, যাতে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে দ্বিগু সমাসে কোন কোন বৈশিষ্ট্যগুলো খাটে। কারণ যখনই আমাকে কোনো সমাসের সঙ্গে পার্থক্য দেবে, তখনই কিন্তু এই জিনিসগুলোর দিকে আমাকে ভীষণভাবে নজর দিতে হবে। এবার চলে আসো আমরা পরবর্তী পর্বে যেটা পড়বো, সেটা হচ্ছে এই সমাসের ভাগ কিছু আছে কিনা। উত্তর আছে। এই সমাসের যে ভাগগুলি আছে এবার আমরা সেটি নিয়ে আলোচনা করব। ছোট্ট সমাস তাও ভাগ রয়েছে, যেটা হচ্ছে আমরা পড়ব প্রকারভেদ। না, এ সারা দিচ্ছে না, ফলে চলে যাচ্ছি প্রকারভেদ। প্রকারভেদ প্রকারভেদে আমরা দেখব যেটা, সেটি হচ্ছে 2 প্রকার। দ্বিগু সমাস 2 প্রকার হয়ে থাকে। প্রথম ভাগটিকে আমরা বলছি তদ্ধিতার্থক দ্বিগু। বানান খেয়াল রাখবে, প্রথমেই তদ্ধি, দয় ধয় রি নয়, তদ্ধিতার্থক দ্বিগু সমাস। আর দ্বিতীয় ভাগে যে নামটা আমরা বলবো সেটি হচ্ছে সমাহার দ্বিগু সমাস। সমাহার সমাহার দ্বিগু সমাস। ঠিক আছে? তাহলে এই দুটো ভাগ কি ফারাক আছে? খুব ছোট্ট ভাগ, বেশি তো বিভাগ নেই। তাহলে আমরা প্রথম আলোচনাটিতে চলে যাব, যেটির নাম হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমাস। চলো পরের অংশে চলে যাওয়া যাক। বিভাগের প্রথম ভাগ যেটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমাস। তদ্ধিতার্থক দ্বিগু সমাস। প্রথমে শব্দটাকে একটু ভেঙে যদি আমরা বলি, তাহলেই এর অর্থ অনেকটা সামনে এসে যায়। তদ্ধিত যুক্ত অর্থ, এটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো তদ্ধিত যুক্ত অর্থ। আচ্ছা বলো তো, এই তদ্ধিত শব্দটা কোথায় শুনেছো ব্যাকরণে? মনে পড়ছে? কৃত, তদ্ধিত, প্রত্যয়। ইয়েস, হ্যাঁ, এই প্রত্যয়ের কোনো যোগ আছে বলেই এর নাম হয়েছে তদ্ধিতার্থ। এবার আমরা সংজ্ঞাটি দেখি, তাহলে তদ্ধিত প্রত্যয় যোগে কিছু ব্যাপার এখানে থাকবে, বুঝতে পারছি। ঠিক এইটা দিয়েই এর সংজ্ঞাটি আসবে। না, যে দ্বিগু সমাস তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ গঠন করে তাকে তদ্ধিতার্থক দ্বিগু বলে। তাহলে বললাম যে দ্বিগু সমাস তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ গঠন করে তাকে তদ্ধিতার্থক দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস বলে। এখন আমাদের খেয়াল রাখতে হবে তদ্ধিত প্রত্যয় কি না, শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়। শব্দ একটা হচ্ছে ধাতু ছিল, ধাতুর সঙ্গে প্রত্যয় হলে কৃত প্রত্যয়, আর শব্দের সঙ্গে যে প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। সে আকার হতে পারে, হর্ষইকার আ, হর্ষই, হর্ষ, দীর্ঘই, এগুলোর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের স্নিক প্রত্যয় পড়েছি। ইতিহাস যুক্ত ইক, ঐতিহাসিক, মনে পড়ছে সেই সব শব্দ। ভূগোল যুক্ত ইক, ভৌগোলিক। সেই যে তদ্ধিত প্রত্যয়, সেই তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ এ উৎপন্ন করবে। তো সেই তদ্ধিত প্রত্যয় তাহলে কিছু উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। আমি প্রথমে বললাম 2 নল বিশিষ্ট।
দুই নল বিশিষ্ট। মনে রাখবে এই শব্দটা শুনতে আলাদা লাগছে, কিন্তু দুই নলের যোগফল বোঝাবে, কিন্তু সেই জন্য এখানে বিশিষ্ট বললেও কোনো আলাদা কিছু বোঝাচ্ছে না, অর্থাৎ এখানে সব সময় পরপদে সমষ্টির অর্থ বোঝাবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে দুই নল বিশিষ্ট সমান কি হবে? দোনলা। দোনলা কিসের নাম বলো তো? কিসের নাম? দোনলা বন্দুক। দোনলা বন্দুক। তাহলে সেই বন্দুক সম্পর্কে আমরা দোনলা শব্দটি ব্যবহার করি। এখানে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ গঠন হবে। তাহলে এইটা দিয়ে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ কোথা থেকে এসছে? না দো নল, দুই নল থেকে দো নল যুক্ত, দো নল যুক্ত আ। এই আটি হচ্ছে এখানে শব্দের সঙ্গে যোগ হয়েছে বলে তদ্ধিত প্রত্যয়, এই জন্য এর নাম হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু সমান। সেই রকম আমরা ভাঙতে পারি 10 হাতি। 10 হাতি কাপড়। তাহলে কি বলবো? 10 হাতি, এখানে হস্যই প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় হস্যই। তাহলে 10 হাত বিশিষ্ট 10 হাতি। আবার তেমনি বলতে পারি, এই যে যে সমাসটার নাম পড়ছি দ্বিগুকেও এর মধ্যে ফেলতে পারি। দ্বিগু, দ্বিগুকে ফেললে আমরা তো ব্যাস বাক্য আগেই ভেঙেছিলাম। কি? দ্বিগো এর বিনিময়ে কৃত। দ্বিগু আগে লোকের নাম দেওয়া হতো 3 কড়ি, 1 কড়ি, 5 কড়ি, অর্থাৎ 5টি কড়ির বিনিময়ে কৃত, 3টি কড়ির বিনিময়ে কৃত। ছেলেপুলেরা মরে যেত বলে তাদের বাঁচানোর জন্য মায়েরা কড়ির বিনিময়ে তাদের অন্য মায়ের কাছে বেচে দিত, এই জন্য এদের এই ধরনের নামকরণ। আবার এরকম আমাদের অন্যতম এক জনপ্রিয় দেবতা কার্তিকের নাম আছে সন্মাতুর। সন্মাতুর, সন্মাতুর ব্যাপারটা কি? ষড় মাতার সন্তান। ষড় বা ষট, ষট মাতার সন্তান, মানে 6 জন মা কার্তিককে পালন করে বড় করে তুলেছেন, তাই কার্তিকের অপর নাম হচ্ছে সন্মাতুর। তো এখানে আমরা একটু লক্ষ্য করবো যে সন্তান থাকলেও, এখানে সন্তান থাকলেও 6 মাতার একত্র প্রতিপালনের অর্থটা বোঝাচ্ছে বলে একে আমরা এই তদ্ধিতার্থক দ্বিগুর মধ্যে পড়বো। তাহলে আমরা উদাহরণ দিলাম দোনলা, 10 হাতি, দ্বিগু, সন্মাতুর, 1 কড়ি, 3 কড়ি ইত্যাদি, এগুলো সব তদ্ধিতার্থক দ্বিগু সমাসের মধ্যে পড়ছে। এবার আমরা পরবর্তী অংশে চলে যাব, যেটি আমরা সব বেশি এই দ্বিগু সমাসের মধ্যে পড়ে থাকি, সেটির নাম হলো সমার্থক সমাহার দ্বিগু সমাস। সমাহার দ্বিগু সমাস। এই সমাহার দ্বিগু সমাসের যে সমস্ত পদটি হবে সেটি সমাহার বা সমষ্টির অর্থ প্রকাশ করে। যে যে দ্বিগু সমাসের সমস্ত পদটি সমাহার বা সমষ্টির অর্থ প্রকাশ করে। সমাহার বা সমষ্টির অর্থ প্রকাশ করে তাকে সমাহার দ্বিগু সমাস বলে। সমাহার দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস বলে। এই অংশের একেবারে আমাদের সেই সূত্রের মূল কথাটি এখানে আসবে। যা থাকবে তার প্রথম, অর্থাৎ সমস্ত পদের 2টি অংশকে ভেঙে পূর্বপদ এবং পরপদে বসাবে, তারপরে সমাহার বা সমষ্টি অর্থ লাগিয়ে দেবে, শুধু পরপদের সঙ্গে একটা বিভক্তি যোগ হবে। ধরো প্রথমে আমি বললাম তেপান্তর। তেপান্তর, তাহলে কিভাবে ভাঙবে তেপান্তর? এটি সমাসবদ্ধ পদ, একে আমি ভাঙবো কি করে? তে অর্থে কি? 3। তে প্রান্তরের, সমাহার। তে প্রান্তরের সমাহার, তেপান্তর। তাহলে এবার বলো তো চতুরঙ্গ কি হবে? চতুরঙ্গ, চতু অর্থাৎ 4 অঙ্গের সমাহার।
চতুরঙ্গ, যুদ্ধের ক্ষেত্রে আমরা এই চতুরঙ্গ শব্দটিকে বেশি ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে হস্তি বাহিনী, রথ বাহিনী এবং হস্তি, রথ, অশ্ব, পদাতি এই 4টি বাহিনীর অংশগ্রহণ থাকে বলে চতুরঙ্গ। পঞ্চবটী, পঞ্চবটী কি হবে? পঞ্চবটের সমাহার, 5টি বট এখানে বৃক্ষ, যার উপকরণ নিয়ে আমাদের পুজোয় অংশগ্রহণ করা হয়। সেই বট, অশ্বত্থ, বেল, অশোক, আমলকি এই 5টি বৃক্ষের শাখাকে একসঙ্গে বলা হয় পঞ্চবটী। সেরকম হবে নবরত্ন। নবরত্ন কার ছিল? নবরত্ন সভা রাজা বিক্রমাদিত্যের, তাই তো? নবরত্ন অর্থাৎ নব অর্থে নয়, নবম অর্থে আবার নতুনও হয়, এখানে নব অর্থে নয়, নবরত্নের সমাহার। শতাব্দী, শতাব্দী কি হবে? শত অব্দের সমাহার শতাব্দী, শত অব্দ, অব্দ মানে বছর, শত অব্দের সমাহার শতাব্দী। ত্রিভুজ, ত্রিভুজের সমষ্টি বা সমাহার। ত্রিভুজ মানে বাহু, 3টে বাহু যেখানে ঘেরা থাকে সেটাই তো ত্রিভুজ, 3টে বাহু ঘেরা থাকলেই তো ত্রিভুজ, তো ত্রিভুজের সমাহার ত্রিভুজ। তাহলে এগুলি তোমরা নিজে নিজে একটু করে দেখবে যে কোনগুলো পাচ্ছ। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে পঞ্চবটী লিখলাম এখানে কিন্তু অশ্বই প্রত্যয় আছে, এখানে শতাব্দী লিখলাম এখানে কিন্তু দীর্ঘই প্রত্যয় আছে। তাহলে এগুলো কোন প্রত্যয়, এগুলো কোন ভাগে যেতে পারে? ঠিকই ধরেছ, এই শব্দগুলিকে আমরা কিন্তু সমাহারের সঙ্গে সঙ্গে আমরা যদি ওকে বিশিষ্ট, সমাহারের জায়গায় বিশিষ্ট রেখে দিয়ে ওকে যদি আমরা তদ্ধিতার্থক দ্বিগু সমাসে ফেলে দিই তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার ধারণা থাকতে হবে যে কোনটা তদ্ধিতার্থক, কোনটা সমাহার দ্বিগু। এই জিনিসটা আমাদের পরীক্ষায় যে সমস্ত পড়ে, পরীক্ষার প্রশ্নপত্রে তাতে দেখা যায় সমাহার দ্বিগু দিয়েই লেখে, এবং ছেলেমেয়েরা শুধু সমাহার বা সমষ্টি কথাটা দিয়ে যদি ব্যাসবাক্য বানিয়ে যথাযথভাবে দ্বিগু সমাসকে দ্বিগু সমাস বলে চিহ্নিত করে তাহলেই নাম্বার পাবে, সে বিভাগ লিখুক আর না লিখুক পর্ষদের নির্দেশিকা অনুযায়ী। তাই আমরা বিভাগটা নিজের শেখার অর্থে ভালো করে জানবো যে কোনটা তদ্ধিতার্থ, কোনটা সমাহার। তো এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমরা যেহেতু সংখ্যায় চলে আসছি, আমরা অবশ্যই আজকে একটা প্রশ্ন শেষে রেখে যাব, যেটা হচ্ছে আমরা আগেই যে সমাজটা শেষ করেছি সেটির নাম ছিল বহুব্রীহি সমাস। তাতে একটা ভাগ ছিল সংখ্যাবাচক বহুব্রীহি বলে একটি ভাগ ছিল। আমি কিন্তু এই সমাসের বিস্তারিত বিভাগে এটি পড়িয়েছি। তো এর সঙ্গে আমরা আজকে দ্বিগু সমাস পড়লাম। দ্বিগু এর পার্থক্য তোমাদের তৈরি করতে বলবো, যদি আমরা বৈশিষ্ট্য সহ সমস্ত জিনিসগুলো তৈরি করে দিয়েছি, এটা তোমাদের বাড়ির কাজ রূপে পড়া রইল। কারণ দেখো এখানে প্রথমে বহুব্রীর ক্ষেত্রেও সংখ্যা, দ্বিগুর ক্ষেত্রেও সংখ্যা, কিন্তু তা সত্ত্বেও এটা বহুব্রী। এই দুটি সমাসের মধ্যে পার্থক্য ভালো করে তোমরা তৈরি করে আমাকে লিখে জানাবে। আজকে এই পর্যন্ত, এখানেই শেষ করছি।